হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে ভ্লগটা আমার রান্না থেকে স্টার্ট করা যাক। তো এই যে সকালবেলা উঠে মানে সবারই যে সমস্ত কাজকর্ম করার থাকে, বাসি কাজকর্ম, সেগুলো সবই সারা হয়ে গেছে। চাটাও খাওয়া হয়ে গেছে। তারপরে ভাত বসানো হয়েছিল, দিয়ে ওর মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম। তো সেটা খেয়ে ছেলে স্কুলে চলে গেছে, বড় ছেলে। আর ও প্রাইভেটে গেছিলো। তারপরে প্রাইভেট থেকে আসার পথে মাছও নিয়ে এসেছিলো, কেননা হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে বেরিয়ে যায়, তাই ওর দ্বারাই আর এই সমস্তগুলো সম্ভব হয় না। তাই ছেলেকেই এগুলো মোটামুটি করে নিতে হয়। তো নিয়ে এসেছিলো, ছোটো ছেলে অনেক দিন থেকে মাছ খাবো, মাম খাবো এগুলো করছে। তো সেই কারণের জন্যই আমাদের মাছটা একটু কমই হয়। মাংসটা সপ্তাহে একদিন হলেও মাছটা সেরকম হয়ে ওঠে না। হয়তো পাড়ায় আসে, হয়তো কখনো কখনো নেওয়া হয় না, বা কোনো কারণ ছাড়া, বা হয়তো হাতে টাকা পয়সা থাকে না, অনেক সমস্যার জন্য নেওয়া হয় না। তো সেই কারণের জন্যই এই যে ছেলে নিয়ে এসছে, ও খাবে। কেননা ছোটো ছেলে প্রচণ্ড মাছ খাওয়ার ভক্ত। মাংসটা যেটুকু যা খায় তার থেকেও মাছটাও বেশি পছন্দ করে। আবার নিলে পারে আবার পছন্দ অপছন্দ বলেও না, তখন আবার খেতেও চায় না। বাচ্চাদের আর কি চোখের খাওয়া, এটাই যা বলে। তো এই যে আমি এদিকে রান্না করছি বলে আমি ওকে বললাম যে বাবু তুই নিজে হাতে দুটো খা, তারপরে আমি তরকারিটায় জল দিয়ে আমি তোকে খাইয়ে দিচ্ছি। তা সেটাইও খাচ্ছিল। তা আমি দেখলাম অনেক দিন বাদও একা হাতে খাচ্ছে বলে আমি আর ডিস্টার্ব করলাম না, এদিকে আমিও খেতে বসে পড়লাম। তো মাছটায় না ডিম ছিল, মানে যতটুকু মাছ দিয়েছে ততটুকুই ডিম দিয়ে দিয়েছে। তো সেই ডিমটাই ভাজা করেছিলাম, সেটাই দিয়েই ভাতটা খাওয়া হলো। আর ছোটো ছেলের জন্য মানে একটা লঙ্কা কি দুটো লঙ্কা দিয়ে ওর জন্য কাঁচকলা, আলু, পটল দিয়ে ওই মাছটা দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল করে দিয়েছিলাম। তো ওই যে কতটুকুই বা খেলেন নিজের হাতে। আর এই যে এইটুকু ওকে খাইয়ে দেবো, ঢাকা দিয়ে রাখি আমি একটু, বললো এখন আর খাবো না, যতটুকুই যা খেয়েছে মোটামুটি চলবে এখন। তা হাত ধুয়েছে, হাতে যে সাবানটা দিয়ে হাত ধুলাম, বললাম মাছের গন্ধ করবে, সাবান দিয়ে তো, তাই আমাকে শোকাচ্ছিল তখন যে মা দেখো ভালো করে ধোয়া হয়েছে কিনা। তা আমি বললাম হ্যাঁ হয়েছে। তো চলো ওইটুকু পরে খাইয়ে দেবো, আমি তো ঢাকা দিয়ে রাখলাম। আর মাছের ঝোলটা এখন তৈরি হচ্ছে, গ্যাসের ফ্লেমটা কম দেওয়া আছে, ওটা হোক। আর আমি কিন্তু এখন বিশেষত যেটা করছি, মশারি তো আমি চিরকালই খুলি না, টাঙানোই থাকে। আর এখন বিশেষত করে করছি কি, মশারি টাঙানোই থাকছে, প্লাস তার চারপাশে আমি এরকমভাবে কিন্তু চাদর টাদর দিয়ে রাখছি। কেননা আমার জীবনে কেন বলতে পারবো না, ওই ঘরে সাপটা ঢুকেছিল, তারপর থেকে এত ভয় হয়ে গেছে, মানে কল্পনাও করা যায় না। আর তার সাথে সাথে মোবাইলেও আমি সাপের ভিডিও দেখছি, আর তাদের মনের ভেতরে সেই সমস্ত ধারণাগুলো হচ্ছে, আর ভয় ভয় লাগছে, এরকম একটা টাইপের আতঙ্ক হয়ে গেছে। তো সেই কারণের জন্য আমি ওপরের ঘরেই হোক, নিচের ঘরের বিছনায় হোক, আমি কিন্তু এরকমটাই করে করে রাখছি। মানে রাত্রিবেলা শুতে যাওয়ার সময়ও এত ভয়, আর বিশেষ করে ভয় লাগছে যে মনে হচ্ছে যেন ওই বিছানার মধ্যে হয়তো কোথাও ঢুকে গিয়ে বসে থাকবে, সেই কারণের জন্য মশারিগুলোর এই সিস্টেম করে রাখা। আর সরার সত্ত্বেও এমনি মনে হচ্ছে, এই মনে হচ্ছে আমার পায়ের কাছে, এই মনে হচ্ছে এইখানে, এই মনে হচ্ছে সেইখানে, মানে সারাক্ষণ। আর হাজব্যান্ডকে তো সারাক্ষণ বলতেই থাকছি এত কার্বলিক অ্যাসিড দিয়ে রেখেছে, এত সেফটি করে চলে, তাও এত ভয়। ও বলছে তুমি ওই ভিডিওগুলো দেখছো, এই কারণের জন্য মনে ভয়টা চেপে বসেছে, ওটা অন্য কিছু নয়। তো চলো, আমার একটু ওই প্রাণীকে দেখে আমার একটুই বেশি ভয় লাগে, বলতে পারবো না কেন, হয়তো আমার মতো এরকম অনেকেই আছো। তা ওদিকে তো দেখলে ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, আর অনেক ভেজানোও ছিল এক গামলা মতো, সেগুলোও কাচাকুচি করে এই যে স্নান করে মেলতে চলে এলাম। তো এগুলো মেলে নেওয়ার পরে পুজোর বাসন টাসন ধুয়ে, তুলসী মন্দির ধুয়ে পুজোটা সেরে নেব। তো এটাই হচ্ছে ব্যাপার। জানি না কেন এই প্রাণীটাকে আমি এত ভয় করি, মানে মনে হয় এই প্রাণীটা পৃথিবীতে কেন সৃষ্টি হলো, না সৃষ্টি হলে যেন ভালো হতো, এরকম একটা মনে হয়। কিন্তু এইসব ধারণাগুলো তো ভুল, তাই না? সবারই তো পৃথিবীতে আসার অধিকার আছে, এবং পৃথিবীতে থাকারও অধিকার আছে, সেটা কোনো ব্যাপার না। আমি ভয় পাচ্ছি বলে যে তার সে পৃথিবীতে আসতে পারবে না, বা আসার ইয়ে ছিল না, এমনটাও না।
তো চলো, এদিকে আমি তুলসী মন্দির ধুচ্ছিলাম, আর হাজব্যান্ড আজকে বুধবার ছিল সেহেতু আমি ওকে কিছুদিন ধরে বলছি যে রাধা তুলসী গাছটা যেহেতু মরে গেছে, তুমি যদি পাও একটা নিয়ে এসে লাগিও এখানে। তো পেয়েছে বলে নিয়ে এসছে কাছ থেকে আসার পথে, তো সেটাই যে এখানে লাগিয়ে দেবে। তো ও বলছিল তুমি এই গাছটা কেমন হয়ে গেছে, কৃষ্ণ তুলসী গাছটা তুলে ফেলা। আমি বললাম না থাক, যেহেতু এখনও পাতা আছে তুলতে হবে না, গাছটা থাক। তো সেই কারণের জন্য তুললো না, আছে থাক। আর পাশে তো একটা ছোট্ট চারা বেরিয়েছে, অসুবিধা হলে ওটা তুলে ফেলবো। আর ছোট চারা তো একটা বেরিয়েছে, অসুবিধা হবে না। তো এখানে এই গাছে যে কটা ফুল হয় সেই ফুল দিয়েই কিন্তু পুজো করা হয়। তো চলো এবার পুজোটা সেরে নেওয়া যাক। আর ওদিকে বাদবাকি যে তুলসীর চারা আরও এক্সট্রা কতগুলো ছিল, আমি বললাম অন্য একটা পাত্রে লাগিয়ে রাখো, কেননা পুজো করতে গিয়েও তুলসী পাতার প্রয়োজন হয়। কেননা মন্দির থেকে ওখানে পুজো করা হয়, যেহেতু সন্ধ্যা দেখানো হয়, ওই গাছ থেকে তুলসী পাতা নেওয়াটা তো ঠিক নয়। তো সেই কারণের জন্যই লাগিয়ে রেখেছে অন্য একটা পাত্রে, সেটা বড় হলে ওই পাতাগুলো পুজোর কাজে ব্যবহার করা যাবে। তো চলো, এখানে আমি ঠাকুরকে ধূপ দেখে নিচ্ছি, জল মিষ্টিও দিয়ে দিয়েছি। আর ওই যে আমার ছোটো ছেলে চললেন, সকাল সন্ধ্যা ওর তুলসী মন্দিরে ধূপকাঠি দেওয়ার কাজ। তো এই যে তুলসী মন্দিরে এসে ধূপকাঠি গুঁজে দিলেন। আর এবার যাব নিচের তুলসী গাছটাতেও আমার অ্যাভেলেবল মনে থাকে না, ওটাতেও এই হালে হালে গাছটা লাগানো হয়েছে। ওখানে একটা গাছ ছিল না, কেননা আমার মা অনেক দিন থেকেই ফোনে বলে যে তোদের ঢুকতে ওখানে কিন্তু একটা গাছ অবশ্যই রাখা উচিত, ওখানে একটা লাগাবি। তো সেই কারণের জন্যই ওই গাছটা ওখানে লাগানো হয়েছে। আর জল দিয়ে নিলাম একটু, আর ধূপকাঠিও দেখিয়ে নিলাম। তো চলো, তারপরে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম। আর ওদিকে ছোটো ছেলে চিড়ে ভাজা খাবে বলছিল, ওর বাবা নিয়ে এসেছে, সেটাও ওকে একটু দিলাম। ওরা খাওয়া দাওয়া করে নিল। নেওয়ার পরে এই যে হাজব্যান্ড বলছে আজকেই ছাদটা পরিষ্কার নেবো, খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নেই, কিছু নেই, বলছে পরিষ্কার করো। আমি যে সান্ধান করলেই হবে। বলছে না, ঠিক আছে চলো তাই হবে। দেখতেই তো পাচ্ছ কেমন পরিস্থিতি, মানে ফুল গাছগুলো এদিকে আনা হয়েছে, আর ওদিকে তো দেখলেই কী পরিমাণে জল জমা হয়েছে, আর মানে ছাদল পড়ে গেছে, কি বলবো। তো ওটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার না করলে ওই ছাদটা কিন্তু ড্যাম ধরে যাবে। তো সেই কারণের জন্য আমার একটু অসুবিধা হবে অবশ্য, যখন ওখান দিয়ে ছিদ্রটা করবে। তো তখন আমি এই যে ওপরের ঘরটার ভেতর দিয়ে কিন্তু জলটা যাবে, এক সাইড দিয়েই যাবে, অসুবিধা হবে না। ওই গ্যাসটা রাখা আছে ওখান দিয়ে যাবে কিন্তু। আর আমার গ্যাসটা রাখার তো অন্য কোনো সিস্টেমও আমি দেখতে পাচ্ছি না ওইভাবে রাখা ছাড়া, কেননা সিলিন্ডার আর গ্যাস ওভেন ঠিকঠাক মতো সেট না করলে আবার অসুবিধা আছে। তো চলো, এই যে অবশেষে পরিষ্কার হয়েছে এইভাবেই। তো এই যে এখান দিয়ে ছিদ্রটা করেছে, অনেকটাই খাটতে হয়েছে, প্রায় আমরা রাত পর্যন্ত খেটেছি এই ছাদের। প্রথমে তো ও হাত দিয়েছিল, তারপরে আমি দেখলাম ওর কাজ ও পরিষ্কার করে ঠিক আছে, কিন্তু সেভাবেও পরিষ্কার করতে পারে না। তো সেই কারণে আমাকে হাত দিতে হলো, ভালো করে ঝাঁটা দিয়ে ডলে ডলে ওগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে। আর ওই ছিদ্রটা ঠিক এইখান দিয়ে গ্যাসের ওভেনের এই যে এই পাশ দিয়ে জলটা এসে টেবিলের তলা দিয়েও ওইখান দিয়ে এই যে এই ছিদ্রটা দিয়ে এখান দিয়ে চলে যাবে। কারণ আমি দেখলাম সামনে জল দেওয়ার কোনো পজিশন নেই, ঢালটা এদিকেই আছে, তো এদিক দিয়ে যাবে, কিছু করার নেই, একটু অসুবিধা হবে। ঘরটা সবসময় স্যাঁতস্যাঁতে থাকবে, বসার কটা দিন অসুবিধা হবে না। চলো, তো এই যে রান্নার এই জায়গাটাও বললাম যে একটু পরিষ্কার করে দাও, বর্ষার কটা দিন রান্না করাই যায়, এখন তো অত গরমও পড়ছে না। তো রান্নার ওই জায়গাটা পরিষ্কার করে দাও, টুকটুক করে, যখন মন চাইবে ওখানে আমি রান্না করতে পারবো। তো সেই কারণের জন্য ওটাও পরিষ্কার করে নিয়েছি। দুজনা কিন্তু হাতে বেতেই করেছি, যখনই যেই কাজটাই করা হয় কিন্তু বাড়িতেও যখন যে কাজই করে না কেন আমরা কিন্তু হাতে বেতেই করি, একার দ্বারাই কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।